স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তন্তি। অবশেষে নিয়ন্ত্রণে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন। ভয়াবহ আগুনে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বিমান চলাচল। প্রায় 1000 কোটি টাকার ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। আগুনের কারণ সম্পর্কে এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রতি বছরই মোটামুটি শীতকালে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা দেশে ঘটে। এবার যেন শীতের আগেই আগুন জ্বলে উঠছে এক এক দিন এক এক জায়গায়। এই বিষয়গুলো এবং এর প্রতিকারের উপায় এসব নিয়েই কথা বলবো আজ। আমাদের সাথে আছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান এবং আজকের ঘটনার সবশেষ আপডেট নিয়ে সহকর্মী মোহাইমিনুল অপু যুক্ত আছেন। স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি শুরুতেই সহকর্মী মোহাইমিনুল অপুর কাছ থেকে জেনে রাখতে চাই সবশেষ আপডেটটি, তারপর নিশ্চয়ই অতিথির সাথে আলাপে যাব। অপু, শেষ খবর পাওয়া পর্যন্ত বিমান চলাচল আবার শুরু হয়েছে। আগুনের কারণ সম্পর্কে বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য কি পাওয়া গেল কিনা? এত বিশাল আগুন, এত লম্বা সময় ধরে আগুন, ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিট সেখানে কাজ করলো, তারপরেও বেগ পেতে এত কেন কষ্ট হলো? কিছু কি জানিয়েছে কর্তৃপক্ষ? আপনাকে শুরুতেই যেটা বলতে চাচ্ছি যে রাত 9টা 6 মিনিটে কিন্তু প্রথম ফ্লাইটটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এটির পরিচালক কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছে এবং রাত 9টা থেকে কিন্তু বিমানবন্দরের কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এই বিমানবন্দরের সামনে এবং ভিতরে যে সকল যাত্রীরা অবস্থান করছিলেন প্রায় 5 ঘন্টা ধরে, তাদের যে বোর্ডিং এবং চেকিং রয়েছে সেটির কিন্তু কার্যক্রম ইতিমধ্যে আবারও পুরোদমে শুরু হয়েছে এবং বাহিরের ভিড়ও কিন্তু অনেকটা কমে এসেছে এবং ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু তাদের ফ্লাইটগুলোর দিকে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো স্ব বিমানগুলো যদি আবারও এখান থেকে উড্ডয়ন শুরু করে সেটি হয়তো একটু কিছুটা বিলম্ব হতে পারে। তবে আপনি যেটি বলছেন যে আগুন লাগার কারণ, আসলে এই বিষয়টি কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা থেকে জানানো হয়েছে যে এই আগুন লাগা বিষয়ে যদি কোনো ষড়যন্ত্র তারা হচ্ছে কিনা সেই বিষয়টিকে তারা খতিয়ে দেখবেন এবং এমন কোনো কিছু যদি প্রমাণ মেলে তাহলে তারা কিন্তু এটির ব্যবস্থা নেবেন, এমনটি বলছেন। যে সম্প্রতি কিন্তু বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটে, এর আগে মিরপুরে একটি আগুনের ঘটনা ঘটে এবং চট্টগ্রামে আমরা ইপিজেডও দেখেছি। কিন্তু সব মিলে কিন্তু প্রশ্ন ওঠে যে আগুন আসলে এটি ষড়যন্ত্র নাকি আসলে নিছক কোনো দুর্ঘটনা, সেই বিষয়টি কিন্তু প্রশ্ন সামনে এসেছে। এছাড়াও যদি বলি যে এইখানটিতে কিন্তু যে ক্ষয়ক্ষতির পরিমাণ বলছেন যে ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আমরা যদি একটু দেখাবো যে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং ভিতরে প্রবেশ করছেন এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণটির কথা বলছিলাম। অপু, আপনাকে একটু থামাতে হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই মুহূর্তে একটি ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি সেই ব্রিফিংটি শুনে আসতে চাই। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের 2 জন ফায়ার ফাইটার আহত হয়েছে। আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে, আমরা সংখ্যাটা এখনো কনফার্ম না। আর আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো যে দেখার জায়গা, আনুমানিক 400 গজ বাই 400 গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিবানোর কাজ করেছি। এই ছিল আমাদের পক্ষ থেকে, আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকব। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা চলে যাব। আপনারা একটু বলতে চাই, আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের বিমান বাহিনী
এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে আগুন নিভানোর কাজে আমাদের সহযোগিতা করেছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আগুনের সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আগুন নিভানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে, এখন আমরা এটা বলতে পারছি না। আচ্ছা, আগুন নিভাতে এসে আপনারা কি কি ডিফিকাল্টিস এখানে ফেস করেছেন? আসলে আগুন নিভাতে এসে না, সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে, যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আর কিছু কার্গো ছিল খোলা জায়গায়, তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল, আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে, সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে। যেহেতু বাতাস ছিল, বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে। যাই হোক, আমরা সব কিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি, সবাই সহযোগিতা করেছেন। আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, আপনাদের সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন। আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায়, এবং সেটা অলরেডি হয়েছে। আপনি বললেন যে আগুন আর স্প্রেড করার সম্ভাবনা নাই। নাই। আপনারা কি রক্ষা করতে পারলেন এই এলাকায়, বিশেষ করে? এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এটা কিছু রক্ষা হয়েছে, কিছু না, অনেক না। আগুন আমরা যখন আগুন নির্বাপনের কাজ চলছিল, তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে, এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না, বাট কিছু কিছু জিনিসপত্র বের হচ্ছে। এরকম কোনো সংবাদ আমরা পাইনি। তবে যেটা হয়, এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে ঢুকতে হলে একটু বুঝে শুনে ঢুকতে হয়। আমরা এখন জানতে পারি। আন্তর্জাতিক বিমানবন্দর, সেই আন্তর্জাতিক বিমানবন্দরের যে মানদণ্ড, আপনারা যখন আগুন নেভাতে গিয়েছিলেন, সেই মানদণ্ড পূরণে আপনারা কি কোনো ডিফিকাল্টিস ফেস করেছেন কিনা? আমাদের কেউ একজন সম্ভবত উপরে ড্রোন চালাচ্ছেন, এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে কিন্তু ফ্লাইং হচ্ছে। কারো যদি ড্রোন উপরে থেকে থাকে, অনুগ্রহ করে এটা নামানোর ব্যবস্থা করেন, এটা কিন্তু আইন বিরুদ্ধ। যেটি বলা হচ্ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে আসলে নিরাপত্তা যেটি এটা আসলে ব্যবস্থা ছিল কিনা, আমরা যেটা বলতে চাই সেটা হলো, আমরা এখন কাজ করছি। কাজ করা অবস্থায় আমি একটা মন্তব্য করাটা ঠিক হবে না। আমরা এখন কাজ করেছি, কাজ শেষে আমরা বুঝবো কোন জায়গায় আমরা প্রবলেমগুলি ফেস করেছি, কারণ আমরা তো সবাই বিভিন্ন জায়গায় কাজ করছি। সম্মিলিতভাবে আমরা যখন মতামতটা পাবো, তখন আমরা বলতে পারবো কি কি মানদণ্ডটা ঠিক মতো ছিল না, বা কোন জায়গায় তারা প্রবলেম ফেস করেছে। এখন তো আসলে আমরা সেইগুলির চেয়ে কীভাবে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টকে দ্রুত সচল করা যায় সেটাতে আমরা ব্যস্ত ছিলাম। আমরা সেটা আল্লাহর রহমতে করেছি। এখন আমরা বাকিটা আমাদের সবার সাথে বসবো, কোথাও কোনো সমস্যা ফেস করেছে কিনা, এক ভাই জানতে চাইলেন কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, সেগুলো তখন জানা যাবে। এই মুহূর্তে এটা আসলে বলার, এখন আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নির্বাপন করে ফেলা, সেটা আমরা করছি। ওখানে আগুন লেগেছে, তার পাশে ফায়ার সার্ভিসের ছিল, অফিস ছিল, তো তারপরেও কেন আগুনটা এত দ্রুত ছড়িয়ে না? এখানে তো কোনো ফায়ার এখানে তো এয়ারপোর্টের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো অফিস নেই, এটা আপনার মনে তথ্যটা সঠিক না। তাহলে আপনারা কি সেখানে ভিতরে প্রবেশ করতে? আমাদেরকে আমরা যখন 2:30-এ 1430-এ খবর পেয়েছি, তারপরে আমরা মুভ করেছি। এখানে যাদের ফায়ার ফাইটিং ভেহিকেল দেখেছেন, এটা হচ্ছে এভিয়েশনের, আমাদের না। ওনারা প্রাথমিক রেসপন্সটা এভিয়েশন এখানে যে আছে তারাই করেছে। আমরা এর মধ্যে খবর পাওয়ার পর আমরা আগুন নির্বাপনের কাজ শুরু করেছেন, কিন্তু এতটা সময় লাগলো কেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু হচ্ছে কি আসলে গোডাউন ছিল, মানে পুরোটাই চলে গেছে। তো আপনারা আসলে শুরুতেই কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না? এই জন্য আমরা ইতিমধ্যে আমি আমার বক্তব্যে বলেছি, আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল, আগুন অলমোস্ট ডেভেলপড স্টেজে আগুন ছিল, কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরোটা খোলা জায়গা। আপনারা সামনে গেলে দেখবেন প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে, বাতাসের প্রচুর বাতাস ছিল। আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা, এবং আপনার কংক্রিটের দেয়াল। তো ফলে এগুলোকে প্রত্যেকটাকে ফাইট করে আমাদের আগাতে হয়েছে।
স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে দিয়েছে। আর আলটিমেটলি এই দাহ্য পদার্থের মধ্যে দিয়ে আমাদেরকে ফায়ার ফাইট করতে হয়েছে। বাট আমাদের প্রথম চেষ্টা যেটা ছিল, এয়ারপোর্টের এই আমদানি কার্গো থেকে আর কোনো দিকেই যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে। এক, 2 নাম্বার হচ্ছে আমরা আরেকটা যেটা চেষ্টা করেছি সেটা হলো, আমাদের কাছে কিছু কিছু তথ্য ছিল যে কোথাও কোথাও কেমিক্যাল জাতীয় আইটেম ইম্পোর্ট করা থাকতে পারে। আপনারা জানেন কেমিক্যাল জাতীয় আইটেম যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সেফটি মেজারটা নিতে হয়, কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে। সেটাও আমরা করেছি। তবে যাই হোক, আমরা আমাদের ছিল কিনা এটা এখন বলা যাবে না। তবে কিছু কিছু আমরা কিছু কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো আসলে কোনো কেমিক্যালের। বাট আনুমানিক নির্বাপনে আর কত সময় লাগতে পারে? না, এরকম কোনো মেসেজ আমি পাই। একটু কি বলতে পারেন কতক্ষণ সময় লাগতে পারে এখন? আর নির্বাপনে আগুন এটা আমার ধারণা আর বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ না, কারণ আমরা অলরেডি আমাদের পুরো কন্ট্রোলে চলে আসছে। এখন ছোট ছোট পকেটে কিছু কিছু যে কাপড় আছে, এরকম হাফ এন আওয়ার লাগতে পারে। না, হাফ এন আওয়ারে বেশি লাগবে। আচ্ছা, মাননীয় ডিজি, আমরা দেখেছি যে গত 2 দিন আগেও চট্টগ্রামে একটি মানে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, মিরপুরে একটি অগ্নিকাণ্ড হলো, এবং আমরা সবগুলো ঘটনার পরেই দেখি যে আপনারা বলেন যেটা অনুমতি ছিল না, ফায়ার লাইসেন্স ছিল না, অমুকের অনুমতি ছিল না। আসলে একটা আগুন লাগার পরে দেখা যায় যে সেটা অনুমতি ছিল না। তো আপনারা এই বিষয়টা কি না, দেখবেন? আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানে আগুন লাগছে, আপনারা যদি তদন্ত করেন দেখতে পারেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে যথাযথ নোটিশ প্রদান করা, ইন্সপেকশন করা, তাদেরকে সতর্ক করা, লাইসেন্স না দিয়ে এগুলো সব করা হয়েছে। কিন্তু আপনাকে বলার পর আপনি যদি আইন না মানেন, তাহলে আইন না মানার জন্য যাদের দায়িত্ব তাদেরকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে আগুন লাগলে বা কোনো দুর্যোগ হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে উদ্ধার করা। কিন্তু আইন প্রয়োগের জায়গাটা আসলে আরও অন্যান্য অথরিটির আছে। তবে আমরা মানুষকে সচেতন করি, মানুষকে বুঝাই। যে আপনি 3টা দুর্ঘটনার কথা বলেন, আপনি যদি খোঁজ নেন প্রত্যেকটা ঘটনায় দেখবেন আমাদের কোনো না কোনো ইনভলভমেন্ট ছিল সচেতন করার ব্যাপারে, তাদেরকে জরিপ করে তাদের ফায়ার সেফটি প্ল্যান নেওয়ার ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তবে আপনি এটা বলতে পারেন সমন্বিত একটা চেষ্টার মনে হয় খুবই প্রয়োজন। ধন্যবাদ। আমরা ফায়ার সার্ভিসের মহাপরিচালকের ব্রিফিংটি শুনছিলাম এবং আমাদের সাথে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান যুক্ত আছেন। আমরা তার সাথে এবারে আলাপে চলে যেতে চাই। আপনিও নিশ্চয়ই ব্রিফিংটি শুনছিলেন এবং বেশ কিছু উত্তর এখান থেকে এসেছে এবং বেশ কিছু জায়গায় এখনো প্রশ্ন রয়ে গেছে। তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটি প্রতিবেদন দেবে, তারপর নিশ্চয়ই জানা যাবে। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সংবেদনশীল জায়গা, একটা ভীষণ নিরাপত্তার চাদরে ঘেরা একটি জায়গা, সেখানে এত বড় অগ্নিকাণ্ড দেখে শুরুতেই আপনার মন্তব্য কি সেটি জেনে নিতে চাই। না, প্রথমে বলবো যে এটা আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরেও কিন্তু একটা কেপিআই, একটা কি পয়েন্ট ইনস্টলেশন, কি পয়েন্ট ইনস্টলেশনের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের একটা এসওপি থাকে, স্ট্যান্ডিং অর্ডার থাকে ফর সিকিউরিটি অ্যান্ড সেফটি আসলে। তো এই ব্যাপারে বলবো যে এর আগেও কিন্তু এই বিমানবন্দরে কিন্তু আগুন লেগেছে, 2টো লেগেছে আসলে, এবং আমি বলবো সেখান থেকে কোনো লেসন নেওয়া হয় নাই, এবং যেহেতু কোনো কিছু আমাদের শিক্ষণীয় কিছু ছিল না আসলে এখানে, এবং সিভিল এভিয়েশন অথরিটির আমি বলবো পুরোপুরি গাফলতি বলবো, অথবা তাদের অব্যবস্থাপনা আসলে। কারণ যদি আমরা সেই আগুন থেকে আমরা ব্যবস্থা নিতে পারতাম তাহলে কিন্তু বড় দুর্ঘটনা হতো না আসলে। একই অবস্থায় আমি বলবো সেফটি সিকিউরিটিতে অবশ্যই এখানেও একটা বড় একটা গ্যাপ আছে, কারণ এখানে কিন্তু বিভিন্ন সংস্থা কাজ করে। এখানে অনেকেও বলতেছে আসলে এটা কি সাপোর্টেস কিনা, বা এরকম এটা নাশকতা হতে পারে কিনা। তো সেটা কিন্তু এনকোয়ারিতে সব বলে আসবে, কারণ বিভিন্ন সংস্থা যেহেতু একসাথে কাজ করে এবং সেখানে হয়তো গোয়েন্দা নজরদারি কি ছিল তার আসলে। সুতরাং আমি বলবো যে এটা
টোটাল একটা অ্যানাদার ফেইলিউর পার্ট ফ্রম দ্য সিভিল অথরিটির কাছ থেকে। জি, এবং সেখানে আমরা যেহেতু ব্রিফিং এ ছিলাম, আসলে অনেকটা সময় আমাদের সেখানে চলে গেছে, হাতে খুব অল্প সময় আছে। আপনার কাছে শেষ একটি প্রশ্ন করে ফেলতে চাই, সেটি হচ্ছে বিমানবন্দরের মতো এত বিশাল এলাকায় যেখানে অনেকগুলো মানুষের জীবন জড়িত, মানুষের ব্যবসা, এই যে কত হাজার ডলারের মালামাল পুড়ে গেছে, এক একজন ব্যবসায়ী বলছিলেন, মানে একদম পথে বসে গেছেন, এরকম ঘটনা হয়েছে। ফ্লাইট বাতিল হওয়ার সাথে অনেক মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকে। এরকম একটি জায়গায় কি আসলে ফায়ার সার্ভিসের মানে একটি কেন্দ্র থাকা প্রয়োজন কিনা, বা সিভিল এভিয়েশনের যারা এই কাজটির সাথে জড়িত থাকে, ভেতরে অগ্নিকাণ্ড ঘটলে তারা কি যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত কিনা, বা তারা কি আপনাদের মতো ট্রেনিং পায় কিনা? না, আপনি খুব একটা সুন্দর প্রশ্ন করছেন। যেহেতু আপনি কিন্তু নিজস্ব এলাকার ভিতরে যেটা আছে, যেটা কেপিআই, এবং এখানে কিন্তু আন্তর্জাতিক একটা বিমানবন্দর, সেখানে কিন্তু নিজস্ব ক্যাপাসিটি থাকতে হবে। আপনার যে বাইরেতে ফায়ার ব্রিগেড যে কাজ করার সে সময় কিন্তু কালক্ষেপণ করার কোনো মানে অবকাশ নাই এখানে। নিজস্ব ফায়ার সার্ভিসের যেটা আছে এখানে বলবো, তাদের প্রশিক্ষণ অথবা তাদের কিন্তু যেটা আছে রেসপন্স তাদের খুবই মানে যেটা রেডিনেসটা খুবই অভাব ছিল, তাদের প্রস্তুতি ছিল না আসলে এখানে। এবং সেখানে অনেক কালক্ষেপণ হয়েছে, যার জন্য কিন্তু আগুনটা বড় হয়ে গিয়েছে আসলে। দিনের বেলায় 2টার সময় 2:30টার সময় আগুনটা লেগেছে, কিন্তু এত দ্রুত ছড়িয়ে গেছে কিভাবে, কারণ তারা রেসপন্স করতে লেট করেছে ওখানে। এবং তাদের নিজস্ব গাড়ি আছে কিন্তু, এবং তারা সঠিকভাবে রেসপন্সটা করতে পারলে তাহলে কিন্তু তাহলে আগুনটা তো বড় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আসলে। তো আমি বলবো সেখানে একটা আপৎকালীন পরিকল্পনা থাকে সবসময় একটা বিমানবন্দরে। আমরা কে বলি ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান। এই রেসপন্স প্ল্যানে তারা কে কিভাবে কাজ করবে, এখানে বিভিন্ন সংস্থা কিভাবে কাজ করবে, এবং ওখানে নিজস্ব ফায়ার সার্ভিস কিভাবে কাজ করবে, সেটা জন্য একটা কিন্তু নিয়মিত একটা প্রশিক্ষণ দিতে হয়, নিয়মিত একটা তদারকি দল থেকে ড্রিল এবং করতে নিয়মিত হয়। এই প্রশিক্ষণটি হচ্ছে কিনা সেটা মনিটরিং এরও একটা নিশ্চয়ই ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে। আমার মনে হয় আজকের এই বিশাল অগ্নিকাণ্ডের পর অনেক কিছুই হয়তো নেড়েচেড়েও দেখতে হবে, অনেক কর্তৃপক্ষই হয়তো নড়েচড়েও বসবে। সময় থাকলে আমরা আপনার সাথে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করতাম, কিন্তু সময়টা আজকে ফুরিয়ে গেছে একদমই। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানের সাথে কথা হচ্ছিল। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।